নমস্কার, ন্যাচারাল বস চ্যানেলের প্রশ্ন উত্তর পর্ব 27-এ আপনাদেরকে স্বাগতম জানাই। প্রশ্ন উত্তর পর্ব 26-এ যারা যারা কমেন্ট করেছেন সেই কমেন্টগুলো পড়ে তার থেকে যে কমেন্টগুলো মূল্যবান মনে হয়েছে তার উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিও। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে সমস্ত তথ্য, তাহলে আপনার কোনো প্রশ্ন থাকলে তন্ত্রমন্ত্র বিষয়ে তা অবশ্যই এই ভিডিওর কমেন্টে লিখে দেবেন। পর্বটি অনেক ভালো হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। চলে আসছি প্রথম কমেন্টে, লিখেছেন গৌতম শীল। ভাইজান, এমন কোনো তন্ত্রমন্ত্র আছে যে বাড়ির জীবনে কেউ বন্ধ করা কাটতে পারবে না? জিনিস একটু বলে দিন। বাস্তু বন্ধ করা একটা অনেক বড় ব্যাপার, গুরুদেবদের পিছনে ঘুরে শিখতে হয়, দেখতে হয়, প্র্যাকটিক্যালি অভ্যেস করতে হয়, অনেক রকম ব্যাপার থাকে। তবুও একটি জিনিস বলে দিচ্ছি, যেটা আপনি যদি জোগাড় করতে পারেন তাহলে সারা জীবনের জন্য বাস্তু আপনার বন্ধ থাকবে। যে যতই খারাপ কিছু করুক না কেন আপনার বাস্তু খারাপ হবে না। এর জন্য দুটি জিনিস আপনাকে জোগাড় করতে হবে। প্রথম হলো, এই ছবিটি দেখছেন, এটাকে বলে আমরা হাঁড়ি কাঠ। ছাগলের মুন্ডুটাকে আটকানোর জন্য একটা খিল ব্যবহার করা হয়। 100 বছর পুরানো বা কয়েক লাখ বলি দেওয়া হয়েছে এরকম কোনো হাঁড়ি কাঠের ওই খিল আপনাকে জোগাড় করতে হবে। ওই খিলের ছাল একটু, আর গয়াতে যেখানে পিণ্ডদানের জন্য সবাই যায় 1 বছর পর, কেউ আরও পরে যায়, গয়াতে যে পিণ্ডদান করা হয় সেখান থেকে পিণ্ড একটু আপনাকে কুড়িয়ে নিয়ে আসতে হবে। গয়ার পিণ্ড, হাঁড়ি কাঠের খিলের ছাল দুটোকে একত্রিত করে একটি মাদুলির মধ্যে ভরে বা একটি ছোট ঘটের মধ্যে ভরে যদি আপনার বাড়ির উঠানে পুঁতে দেন, আপনার বাস্তু বন্ধ থাকবে, কেউ খারাপ করতে পারবে না। যত বড় হন্টেড হাউস হোক না কেন বা ভৌতিক বাড়ি হোক না কেন, সেটা ঠিক হয়ে যাবে। চলে যাই এর পরের কমেন্টে, লিখেছেন অনুপ চক্রবর্তী। দাদা নমস্কার, আমি বাংলাদেশ থেকে বলছি। বাত ব্যথার কিছু দেবেন। সব থেকে পুরানো খারাপ হয়ে গিয়েছে বা পচে গিয়েছে এরকম ঘি আপনাকে 100 জোগাড় করতে হবে বা 50। যতটা ঘি আপনি জোগাড় করতে পারবেন, আদার রস ঠিক ততটা পরিমাণই আপনি নেবেন। অর্থাৎ একটা বাটিতে ঘি আর একটা বাটিতে আদার রস, সাধারণ আদা যেটা বাজারে পাওয়া যায়, আমরা রান্না করে খাই সেই আদা। আর ঠিক ততটা পরিমাণ ভাতে আমরা যে পাতিলেবু বা কাগজি লেবু বলেন, যেটা নিংড়ে আমরা ভাতের সাথে যে লেবু ব্যবহার করি, সেই লেবুর রসও সমপরিমাণ নিতে হবে। যতটা পুরনো ঘি ততটাই আদার রস, ততটাই লেবুর রস। তিনটাকে একসাথে গুলে আপনি কোনো সসপ্যানে বা কোনো কড়াইতে দিয়ে গরম করবেন। ভালো করে ফুটে গেলে, ঠান্ডা হয়ে গেলে, যেখানে যন্ত্রণা হয় বাতের জন্য সেইখানে মালিশ করবেন। দিনে 2 বার রেস্টের টাইম। দুপুরে যদি রেস্ট নেওয়া হয় তখনও মাখবেন, রাত্রে তো রেস্ট দিচ্ছেন তখনও মাখবেন। এরকম করলে বাত ব্যথা চিরতরে সেরে যাবে। এছাড়াও আরও অনেক ভিডিও দিয়েছি ইউটিউবে বাত নিয়ে, আমার চ্যানেল ঘুরে দেখুন, সেখানে পেয়ে যাবেন। এরপরে কমেন্ট করেছেন গেমিং জীবন দাস। দাদা নমস্কার, গরুর গায়ে গুটি গুটি বসন্ত বের হচ্ছে, কোনো চিকিৎসা আছে কি? মানুষের মতো গরুরও গুটি গুটি বসন্ত রোগের মতো মানে পক্স টাইপের একটা হয়। সেক্ষেত্রে যে কোনো কুচ গাছের পাতা, সে হোক কালো কুচ বা সাদা কুচ, যে কোনো কুচ গাছের পাতা, নিশিন্দা গাছের পাতা এবং তাল গাছের কচি ডাল ভেঙে নিয়ে এসে তার করাতগুলো ছিলে ভিতরের যে সাদা অংশ, ওই তিনটাকে একত্রিত করে থেতো করে ওই রস যদি গরুকে খাওয়াতে পারেন দিনে 3 বার করে, কিছুদিন খাওয়ালেই এই রোগটা পুরোপুরি কেটে যাবে বা নির্মূল হয়ে যাবে। এরপরে কমেন্ট করেছেন অখিলেশ বারিক। গুরুদেব প্রণাম নেবেন, আপনার আশীর্বাদে নতুন বেকারি ও মাছের ঔষধের দোকান করেছি, কিন্তু সমস্যা হলো যে দোকানের জাফরির ভিতরে মানে ভেন্টিলেটারে চামচিকি বাসা করেছে। চামচিকির বাসা আয় উন্নতির ক্ষেত্রে কি বাধা সৃষ্টি করে? কি করলে আয় উন্নতি হবে এই নিয়ে তো দিয়েছি ভিডিও, আর এটা চামচিকি নিয়ে বলে দিচ্ছি। দেখুন, চামচিকির বাসা বাড়িতে বাঁধলে ক্ষতি ফলাফল মানে খারাপ হবে কি ভালো হবে বলতে পারছি না, তবে চামচিকি দিয়ে উন্নতি করার একটা টোটকা আছে। যদি 3টে চামচিকি আপনি ধরতে পারেন না, তাদের নখ আপনি কাটতে পারেন এবং কেটে সেটা ব্যবসার ক্ষেত্রে হলে ক্যাশবাক্সে যদি রাখতে পারেন, আর অন্যান্য রানিং যে কিছু কিছু ব্যবসা থাকে যার ক্যাশবাক্স থাকে না, সেক্ষেত্রে যদি নিজের মানি ব্যাগের সাথে নিয়ে ঘুরতে পারেন, আপনার অর্থের অভাব হবে না। তো সেদিক থেকে বোঝা যায় যে আমাদের গুণীন মতে, আমাদের ওস্তাদের মতে যে সকল শোনা, চামচিকি থেকে আপনার অর্থব্যয় কিছু হবে না বা যে উন্নতি আপনার হচ্ছে তার অবনতি হবে না। চলে যাচ্ছি এর পরের কমেন্টে, লিখেছেন জাহাঙ্গীর শেখ। উনি লিখেছেন, গুরুজি বলছি যে আমার ছেলের 14 বছর, কপালে অনেক ছোট ছোট ব্রণ হয়েছে, এখন একটা নতুন সহজ কিছু বলে দিন। এর আগেও আমি ভিডিও দিয়েছি, তবুও বলে দিচ্ছি। সাদা কন্দ পুরনো গাছের ডাল মোটা দেখে ভেঙে নিয়ে এসে তার ছাল তুলে রোদে শুকনো করে নেবেন। এবার ওই চন্দন পিড়ি বা চন্দন পাটা নিয়ে এসে ওই সাদা চন্দন বা লাল চন্দনের পরিবর্তে ওই আকন্দ গাছের ডালটাকেই ঘষে যে প্রলেপটা উঠবে, ওটা আপনার ছেলের ঘুমানোর সময় বা রেস্টের সময় সাবান দিয়ে মুখ ধোয়ার পর যেখানে যেখানে ব্রণ আছে ভালো করে মেখে শুকনো করে শুয়ে পড়তে বলবেন। পরের দিন সকালে মুখ ধোবেন। এরকম 2 দিন করে দেখুন, ব্রণগুলো সব শেষ হয়ে যাবে, মানে ওরা বিনষ্ট হয়ে যাবে ওখান থেকে। চলে যাই এর পরের কমেন্টে, লিখেছেন গৌরব সরকার। গুরুজি আমি বলছিলাম, ঘুঘু পাখি বাড়িতে বারবার আসছে, সেটা চিরতরে তাড়িয়ে দেওয়ার জন্য। ঘুঘু পাখি তাড়ানোর মন্ত্র নেই, তবে সাবধানে থাকবেন, নিজেই তাড়াবেন। ঘুঘু পাখি বাস্তুতে থাকা ভালো জিনিস না। বাস্তুতে ঘুঘু পাখি বাস করলে কিন্তু বিচার মামলার দিকে আপনি চলে যাবেন আস্তে আস্তে, মানে ঝামেলা বাড়তেই থাকবে। বাস্তুতে কখনো ঘুঘু রাখতে নেই।
আর ঘুঘু তাড়ানোর মন্ত্র নেই, তাই বাটুল, চামগুলতি, ঢিল টিল মেরে যে কোনো প্রকার তাড়িয়ে বা তার বাসা ভেঙে তাকে তাড়ানোর চেষ্টা করবেন। চলে যাই এর পরের কমেন্টে লিখেছেন আকুল পরাণ, গুরুজি লিভার ও শরীর ভালো থাকার মন্ত্র বা উপায় দিন। দেখুন, মন্ত্র নয়, আপনাকে একটা চিকিৎসা, একটা উপায় বলে দিচ্ছি লিভার সুস্থ রাখার জন্য। 100 ml এর গ্লাসে হালকা গরম জল থাকবে, ভালো হলুদ, মানে বাজারে যে প্যাকেট লেবেল দেওয়া থাকে যে প্যাকেট, কোম্পানির কোনো হলুদ গুঁড়ো কিনে নিয়ে আসবেন না, গোটা হলুদ কিনে নিয়ে এসে থেতো করে গুঁড়ো করবেন, মিক্সিতে বা শিলনোড়াতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেবেন। আর গোলমরিচও আপনি গোটা কিনে নিয়ে এসে গুঁড়ো করে নেবেন। এবার কি করবেন, ওই 100 ml হালকা উষ্ণ গরম জলে অর্ধেক চামচ হলুদ গুঁড়ো আর 1 চিমটি গোলমরিচ, সকালে খালি পেটে ওই মিশ্রণটি খাবেন। এরকম করতে থাকুন, 1 মাসের মতো করুন। তারপরে দেখবেন যদি আপনার ফ্যাটি লিভার থাকে সেটাও কমে যাবে, লিভারে জমে থাকা এক্সট্রা চর্বি সব কমে যাবে, আপনার বমি ভাব লিভার থেকে যে আপনার খাবার হজম হচ্ছে না সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। এরপরে লিখেছেন মতিলাল, জয়গুরু, গুরুজি আমার একটা উত্তর দেবেন। আগামী পূর্বে মুসলমানরা কোরবানির সময় যে ছাগল বলি দেয় ওটা দড়ি কোনো কাজে লাগে? এর দড়ি কাজে লাগে কিনা জানি না, তবে শ্মশানকালী মন্দিরে পুজো হওয়ার সময় একটি পাঁঠা দেখবেন হাঁড়ি কাটে মাথা না গলিয়ে কাটা হয়, যেটাকে ছাড়া পাঁঠা বলে, ছেড়ে কাটে। ওই পাঁঠা কাটার আগে যদি তার দড়ি জোগাড় করতে পারেন সেটা আপনার প্রোটেকশনের জন্য কাজে লাগবে। আবার ওই যে বলি দেওয়া হবে যে খড়গ বা খাড়া দিয়ে যে চোট মেরে তার মুন্ডুটা ভাগ করা হবে ছাগলের, দেখবেন মাটিতে ঢুকে যাবে কিছুটা ওই খাড়া, ওই খাড়া বা খড়গ বা কাত্তানটির ডগে যে মাটি লেগে থাকবে সেই মাটি আপনি যদি নিয়ে আসতে পারেন এবং ওই মাটি যে কোনো রোগীর যে কোনো রোগ বা বান জাদু টোনা কাটান করার জন্য জলের মধ্যে একটু ফেলে দিলে আর সেই জল যদি রোগীকে খাওয়াতে পারেন রোগী সুস্থ হয়ে যাবে। আর ওই দড়ি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যদি আপনি কোথাও বেঁধে রাখেন তাহলে আপনার কেউ দোকান খারাপ করতে পারবে না। মুসলমানদের বকরি ঈদের ছাগল কুরবানির দড়ি কী কাজে লাগে আমি জানি না। এরপরে যিনি কমেন্ট করেছেন আনোয়ার হোসেন, দাদা আমার রাহু কেতু দোষ আছে, হাতে টাকা থাকে না। রাহুর ক্ষেত্রে সাদা চন্দন বা শ্বেত চন্দন ধারণ করতে হবে। আর কেতু প্রভাবিত লোক, কেতুর যদি কোনো রকম খারাপ অবস্থায় থাকে, কেতুর জন্য যদি আপনার ক্ষতি হয়, সেক্ষেত্রে অশ্বগন্ধা শিকড় ধারণ করতে পারেন অথবা গুয়ে বাবলা বা গুয়া বাবলার শিকড় ধারণ করতে পারেন। এই নিয়ে আগেও ভিডিও তৈরি করেছি, ইউটিউবে একটু দেখে নেবেন। চলে যাচ্ছে এর পরের কমেন্টে লিখেছেন টেক প্রশান্ত, দাদা শূকরের মাংস খেলে কি গুরুমন্ত্র নষ্ট হয়ে যায়? আমি খেয়েছি, তবু আমি জপ করি, জানাবেন দাদা। দেখুন, যে 10টি অবতার আমাদের এই যুগে 4টি যুগের মধ্যে আসছে, শেষ অবতার কল্কি, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ, সবগুলো মনে নেই তবু বলে দিচ্ছি। মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ, বরাহ হলো 3য় অবতার। ভগবান শ্রীকৃষ্ণ বরাহ রূপে পৃথিবীকে বাঁচিয়েছিলেন। সেক্ষেত্রে আমরা হিন্দু হয়েও কখনো বরাহ রূপ, মানে ওই শুয়োর যেটাকে বলছেন বরাহ, ওটারই একটা নাম, তাকে আমরা কখনো নিজেরা খেতে পারবো না। খেতে পারলে না তো তন্ত্রমন্ত্র হবে ওইটা যদি খাওয়া হয়, না গুরুমন্ত্র নিলে সেটা কাজ করবে। কোনো তন্ত্র জাতীয় কোনো মাঙ্গলিক কাজ আপনার হাতে হবে না, হলেও সেটা লোক দেখানো কাজের কাজ কিছুই হবে না, উল্টে আপনি অনেক পাপের ভাগিদারি হয়ে যাবেন। এর জন্য আমার প্রায়শ্চিত্তও করতে হবে। আর এই কারণেই কৃষ্ণ অবতারের জন্যই মুসলিমরাও শুকর খায় না। মুসলিমদের কাছেও যেমন শুকর খাওয়া বা শুকর খাওয়া হারাম, আমাদের ক্ষেত্রেও তাই। আপনি তাই মোটেই যা ভুল করেছেন, এরপর কোনো পুরোহিত ডেকে অঙ্গ প্রায়শ্চিত্ত করে নিন, তারপর নতুন করে শুরু করুন। চলে যাই এর পরের কমেন্টে লিখেছেন সুশান্ত জানা, দাদা নমস্কার, প্রণাম নেবেন। দাদা আপনি সব ধরনের বিদ্যা আমাদেরকে দিচ্ছেন, কিন্তু বগাবগি দিচ্ছেন না কেন? কিছু হরণ বগাবগি কীভাবে চালান করতে হয় দেখুন। স্লেটের উপর এরকম একটা ছবি আঁকবেন, বকটি হাঁ করে আছে আর তার নিচে একটি ষষ্ঠী ঠাকুর, ঠিক যেরকম দেখতে পাচ্ছেন এরকম একটি ছবি আঁকবেন। বকের পেটে একটি তুলসী পাতা, বকের মুখে একটি তুলসী পাতা, আর ঠাকুরটা যে নিচে এঁকেছি ওর নিচে একটি তুলসী পাতা। এরপর যে মন্ত্রটি বলছি সেটি আপনি গুছিয়ে বলবেন, উমুকের স্থানে কীভাবে বলতে হবে, নাম দিতে হবে, সেগুলো গুছিয়ে বলবেন। মন্ত্রটি হচ্ছে, বগা বলে বগি মাগো, মৎস্য ধরো মৎস্য খাও, উড়ান দিয়া যাও, 7 সমুদ্র 13 নদী বাগিচাচ্ছা, আমার যত তন্ত্রমন্ত্র গুণজ্ঞান ভালো কিছু রাখিয়া তুমি উমুক রে খাও। উমুকের যত তন্ত্রমন্ত্র গুণজ্ঞান সম্পত্তি ভালোবাসা গাছগাছড়া মাদুলি কবর যত কিছু আছে সব একে একে ধরে খাও। কার আগে? কাউর কামাখ্যা বেদের মেয়ের আগে, দোহাই জটায়ুর আগে, বগি যদি তুই না আসিস খেয়ে, শিক্ষাগুরুর মাথা খাস গিয়ে। এখানে আপনি যার মাদুলি কাটবেন বা যার শরীরে কোনো তন্ত্রমন্ত্র গাছগাছড়া আছে কাটবেন, তার নামে আপনাকে করতে হবে 7 বার। 7 বার যে আপনি স্লেটের উপর ফুঁ দেবেন, ফুঁ দেওয়া মাত্রই তুলসী পাতাগুলো উড়ে যাবে। আবার তুলসী পাতা পুনরায় গুঁড়িয়ে নিয়ে এসে স্লেটের বকের পেটে, মাথায় আর ঠাকুরটির উপর রেখে আবার মন্ত্র পড়বেন। এভাবে 7 বার মন্ত্র পড়বেন, 7 বারে উড়িয়ে দেবেন। শেষবারে তুলসী পাতাগুলো আর কুড়িয়ে নিয়ে আসতে হবে না। দেখবেন ওই 7 বার মন্ত্র পড়ার সাথে সাথেই আপনার তুলসী পাতাগুলো একদম কুকড়ে যাবে, গুটিয়ে যাবে। তার মানে সামনের ব্যক্তির কাজ শুরু হয়ে গেছে। আর যদি দেখবেন যে আপনি ফুঁ মেরেছেন, 7 বার কাজ করছেন, কিন্তু স্ট্রংই আছে, পাতাগুলো সোজাই আছে, কোনো রকম মুড়েনি, তার মানে সামনের ব্যক্তি তার মানে খুব শক্তিশালী, আপনার বগাবগি তার কাজ করছে না। এবার যদি আপনি বগাবগি দ্বারা কোনো কাজে সফল হয়ে যান, তাহলে আপনাকে প্রতিদিন বগাবগি দিয়ে কিছু করুন বা না করুন,
আপনাকে প্রতিদিন মনে মনে 7 বার করে মন্ত্রটি জপ করে যেতে হবে। আর একটি ব্যক্তির উপরে বগাবগি টানা 7 দিন সন্ধ্যেবেলা করতে হবে। যদি আপনি একজন ব্যক্তির মাদুলি কবচ তন্ত্রমন্ত্র দূর থেকে নষ্ট করতে চান, আজকে সন্ধ্যা থেকে শুরু করলে টানা 7 দিন আপনাকে প্রতিদিন 7 বার করে বগাবগি করে যেতে হবে, মন্ত্র পড়তে হবে আর তুলসী পাতা উড়াতে হবে। চলে যায় এর পরের কমেন্টে লিখেছেন আজিজুল, গুরুজি আমার প্রণাম নেবেন দয়া করে। আপনার কাছে আমার একটি আবেদন, অনেক তান্ত্রিক আমার ক্ষতি করতেছে, যে সেই তান্ত্রিকের জন্য বিদ্যা নষ্ট হয়ে যায়, এমন কিছু থাকলে দয়া করে আমাকে জানিয়ে দিন। দেখুন, রক্ষা কবচ কীভাবে তৈরি করতে হয় এই নিয়ে ভিডিও দিই, যদি না দেখে থাকেন তাহলে কার্ডে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন। ওইভাবে যদি মাদুলি পরে থাকেন কেউ কিছু করতে পারবে না, যে করবে তার ক্ষতি হবে। যদি কিছুই না পান অন্তত এই যে এই গাছটির ছবি দেখছেন, এর নাম আকোনাদি, একে অনেকে নিমুকো, অনেকে নিমুয়া বিভিন্ন নামে ডাকে। এর শিকড় যদি আপনি ধারণ করতে পারেন শুধু সুতা দিয়ে, মানে কোনো মাদুলির দরকার নেই, সেক্ষেত্রেও কেউ কোনো চালান বান ইত্যাদি আপনাকে মারলে তার দিকে ঘুরে যাবে, ক্ষতিটা তার হবে, আপনার হবে না। চলে যায় এর পরের কমেন্টে লিখেছে ইউসার JQ7G, যাই হোক, পরীক্ষা খুব ভালো ফলাফল করার মন্ত্র দিন। পরীক্ষায় ভালো ফলাফল করার মন্ত্র হয় না, পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য পড়াশোনা করতে হয়, স্মৃতি মানে মনে রাখার ক্ষমতা এগুলো বাড়াতে হয়। এর নিয়ে অনেক ভিডিও দিয়েছি, আর তবুও একটা মন্ত্র বলে দিচ্ছি, ভিডিও তো দিয়েইছি। মন্ত্রটি হচ্ছে মরি সুধারোহী সৌসব ভ্রান্তি যাসু কৃপা নহি কৃপা অধাতি। এই মন্ত্রটি আপনি 11 বার জপ করে কোশ্চেন পেপার খুলবেন পরীক্ষা দেওয়ার সময়। ঠাকুরের ইচ্ছায় সব প্রশ্ন আপনার কমন আসতে পারে, এবং যখন আপনি পরীক্ষায় কোশ্চেনের উত্তর দেবেন তখন জুতো খুলে লিখবেন। চোখ বন্ধ করে মরি সুধারোহী সৌসব ভ্রান্তি যাসু কৃপা নহি কৃপা অধাতি 11 বার মনে মনে উচ্চারণ করবেন, মনে মনে, তারপর কোশ্চেন পেপার খুলবেন। আর স্মৃতি মানে বুদ্ধি বাড়ানোর জন্য সকালবেলা খালি পেটে চাল, মানে আতপ চাল মুখে দিয়ে জল দিয়ে গিলে খেতে হবে, যেমন করে আমরা ট্যাবলেট খাই, জিভে নিয়ে জল খেয়ে নিই। মন্ত্রটি হচ্ছে লক্ষ্মী সরস্বতী বসুমতী তুমি আমার মা, আমার অঙ্গে যে করিবে ঘা তুই তার মাথা খা। 3 বার পরে 3টি ফু দিতে হবে এবং টানা 15 দিন খেতে হবে এই চাল। এরকম করলে আপনার বুদ্ধি বাড়বে। আরও অনেক কিছু আছে, এই নিয়ে ভিডিও দিয়েছি, যদি আপনি না দেখে থাকেন এই কার্ডে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন। এরপর একজন লিখেছেন সঞ্জিত জানা, হোমোসেক্স কাটানোর বিদ্যা থাকলে দিন। দেখুন, ছেলে আর মেয়ে এখন বিয়ে করছে, অনেক দেখা যাচ্ছে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, কুকুর ছাগল কুত্তা মানে গরু জানোয়ার পশু পাখি এরা কিন্তু চেনে যে কার সাথে সহবাস করতে হয়। এটা প্রাকৃতিকভাবে যে হ্যাঁ, একটা কখনো গরু ছাগলের মতো দেখেছেন যে সমলিঙ্গে বা সমকামী হতে হয় না, মানুষের হচ্ছে। তো কিছু এগুলো কিন্তু গ্রামাঞ্চলে হয় না, এগুলো শহরে হচ্ছে। কেউ লোককে দেখানোর জন্য ইচ্ছা করে করছে যে অমুকের আছে, এটা এখন লিগাল, তার জন্য করছে, নাকি তারা সত্যিই এরকম, তাদের মন মানসিকতাই মেয়েদের মতো ছেলে হয়েও আমি বুঝতে পারছি না। এবং এটা আমার শুনলেও কেমন লাগে এবং বিরক্তিকর একটা ব্যাপার লাগে। সে যাই বলুক, যে যার রাই ভাই। যাই হোক, হোমোসেক্স কাটানোর কোনো বিদ্যা হয়নি, কেননা এইসব জিনিস ছিল না যখন তন্ত্রমন্ত্র সৃষ্টি হয়, ছিল না। কেউ যদি দেখাতে পারেন পুরাণ কথায় যে হ্যাঁ ছিল, তাহলে মানা যেত, যে ছিল তাহলে তন্ত্রও তার আছে, আমি খুঁজে দেখতাম। তো এক্ষেত্রে আপনি বিচ্ছেদের কাজ করুন, দুজনকে আলাদা করুন, কিন্তু যার হোমরোগ আছে তার ওই রোগ কাটবে না, এই রোগ কাটানোর কোনো ওষুধ নেই। এই 2টি ছেলে বা 2টি মেয়ে, যদি 2টি ছেলের মধ্যেই হয় সমকামী, তাহলে এই 2টি ছেলের মধ্যে একটি ছেলে নিজেকে পুরুষ বলে দাবি করবে এবং একটি ছেলে নিজেকে মেয়ে বলে দাবি করবে। আর 2টি মেয়ের মধ্যেও যদি এরকম হয়, তাদের মধ্যে একটি মেয়ে যে নিজেকে এড়া দামড়া আর পুরুষ বলে মনে করবে, আর একটি মেয়েকে মেয়ে মনে করবে। এর কোনো ওষুধ নেই ভাই। অনেক দেখেছি ওরকম, অনেক আমার কাছে আসেও বশীকরণের জন্য। বিচ্ছেদের কাজ করুন, যদি হয় তাতেই হবে। বিচ্ছেদ নিয়ে অনেক ভিডিও দিয়েছি, দেখে নেবেন। এরপর লিখেছেন প্রসেন পিঙ্কি, গুরুজি যদি পারেন সর্ষে পোড়া দেবেন, যেটা সন্ধ্যাবেলা জ্বালালে খারাপ শক্তি দূর হয়। সন্ধ্যাবেলা জ্বালাতে হবে না, সন্ধ্যাবেলা আমি যেটা দিচ্ছি সেটা ছড়াতে হবে। আপনি সন্ধ্যাবেলা সর্ষেটা যদি চারদিক ছড়িয়ে দেন এবং পরের দিন সকালে ঝাড়ু মারেন, এতে কি হয়, বাস্তুদোষ তো কাটবেই, উল্টে কেউ ক্ষতি করলে সেটা আপনার বাড়ির উপর প্রভাব পড়বে না। মন্ত্রটি হচ্ছে ওরে ওরে সরিষা হেন জানিত জাতি, 7 সমুদ্র লঙ্কা পার হলো উৎপত্তি, জন্মানো নির্মল 3 ডাল, কোন ডাল ধুনো কোন কালে পড়ন্তি জোনা, বানপোনা ছুটি বেল প্রমাণ খুঁটি। এই সরিষা অমুকের অথবা আমার অঙ্গে বাজলে কি কাটে, গয় কাটে, গন্ধব্য কাটে, পাতালের বাসুকি কাটে, ভূত কাটে, পেট কাটে, ডাইনি কাটে, কুজ্ঞান কাটে, কারাগায়, বড় বীর বাপ নরসিংহের আজ্ঞায়, সিগি ছাড়। সরিষার উপর 3 বার পড়ে 5টি ফু, মানে প্রতিবার মন্ত্র শেষে ফু, শেষে 2টি বেশি ফু দিয়ে আপনি বাস্তুর চারিধারে ছড়িয়ে দেবেন সন্ধ্যের পর, তারপর সন্ধ্যে অথবা রাত্রের পর, তারপর সকালে ঝাড়ু দেবেন, সেই দিন আর ঝাড়ু দেবেন না। চলে যায় এর পরের কমেন্টে তপন কুমার পাই, গুরুজি নমস্কার, আপনার মেয়ে খুব সুন্দর হয়েছে, 6 মাসের দেহবন্ধন থাকলে দিন ভালো হতো। আপনাকে 6 মাস কেন, 1 বছরেরই দিয়ে দিচ্ছি। 1 বছরের দেহবন্ধন মন্ত্র যে কোনো শুভ দিন ভালো স্থানে এবং শুদ্ধ পোশাকে বসে, মানে ঠাকুর ঘরে ইত্যাদি জায়গায় বলবেন বুকে ফু, বলবেন বুকে ফু, বলবেন বুকে ফু, শেষে 2টি বেশি ফু। মন্ত্রটি হচ্ছে এক রম্ভা বালি গিরিশ ঘাগর বাজে, এক পথে করম কাজ আর পথে সাজে, কাউর কামাক খামা এই বন্ধ 360 দিন থাক। এর পরে কমেন্ট করেছেন ইউসার KR38, যাই হোক,
দাদা আগে সংসার ভালো চলছিল, কিন্তু এখন অনেক অভাব চলি, কি কর্ম করেন তার উপর নির্ভর করে আপনার সংসার চলা, সেটা তো আপনি লেখেননি। তাহলে আমি সেই কর্মের উন্নতি নিয়ে কিছু বলে দিতাম। যাই হোক, আপনি একটা কাজ করতে পারেন, অমাবস্যার পর দিন যে প্রথম সোমবার আসবে, সেই সোমবার থেকে আগামী সোমবার টানা 8 দিন প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে নিজের মাথার বালিশের নিচে 11 টাকা কয়েন মুদ্রা, মানে 10 টাকার নোট, একটা 1 টাকার কয়েন হলেও চলবে, অথবা খুচরো পয়সা মাথার নিচে রেখে ঘুমাবেন এবং অর্থ যাতে আসে এরকম উপরওয়ালার কাছে প্রার্থনা করবেন। করে পরের দিন সকাল মানে মঙ্গলবার সকালে উঠে আপনি ওই টাকা দিয়ে প্রথম লেনদেন শুরু করবেন। আর করবেন কাকে? ওই টাকাটি আপনি কোনো ভিখারিকে দেবেন। তারপরে গিয়ে আপনার সারাদিনের খরচা লেনদেন সব কিছু করবেন। এইভাবেই অমাবস্যার পরে যে সোমবার আসবে সেই সোমবার থেকে তারপরে সোমবার টানা 8 দিন আপনাকে করে যেতে হবে। এরকমটি করলে অর্থ সংকট আপনার কেটে যাবে। এর পরের কমেন্ট এটাও হচ্ছে, ইউসারের নাম বলা যাবে না, কালী ভর তোলার মন্ত্র দিন। যে কোনো তুলারাশির ব্যক্তিকে বসাবেন, গ্লাসে জল নেবেন, সেই জলের উপর মন্ত্রটি 9 বার পড়বেন। মন্ত্রটি হচ্ছে ওং ক্রিং ক্রিং হ্রিং হ্রিং হিং হিং দক্ষিণে কালীকে ক্রিং 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 হ্রিং 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 স্বাহা। ওং কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মুখ্যদে দেবী নারায়ণী নমস্তুতে। 9 বার পড়বেন, 9 বারই ফু দেবেন, তারপর ছিটিয়ে দেবেন তুলারাশিকে বশ করিয়ে, দেখবেন তার উপর মা কালীর ভর এসে গেছে। এটা কাটতে গেলে এই মন্ত্রটি আবার তুলসী তলার মাটির থেকে নিয়ে এসে, মানে তুলসী তলার থেকে মাটি এক নিচে তুলে নিয়ে এসে তার উপর মন্ত্রটি 3 বার পড়ে 3টি ফু দিয়ে মাথায় দিয়ে দিলেই ভরটা কেটে যাবে। মন্ত্রটি হচ্ছে উলট মদিনী কালপুটিনি পাই ছেটি মাথায় পোলাই, যেই পথে আইচিস উঠে সেই পথে যা, যে তোরে পাওয়াইছে তারির মাথা খা। চলে যাই এর পরের কমেন্টে। গন্ড উনি গন্ডি লিখতে গেছেন, তার কাটান মন্ত্র দিন। যে কোনো গন্ডি আপনি যখন মারবেন, রাম দিলেন গন্ডি পৃথিবী জুড়িয়া, লক্ষণ দিলেন গন্ডি পৃথিবী জুড়িয়া, হনুমান দিলেন গন্ডি লঙ্কা জুড়িয়া, আমি দিলাম গন্ডি আমার কাজের জায়গা জুড়িয়া, অথবা কুণ্ডলী কুণ্ডলী মনকুবিলা, এই কুণ্ডলী দিচ্ছে তখন আধার কুণ্ডলী, বাটবাহান কুজ্ঞান বান্ডান যোগিনী মরামশান, এই কুণ্ডলী দিচ্ছে তখন আধার কুণ্ডলী, এই কুণ্ডলী যদি ডিঙিয়ে পেরাস খালি খপ্পরে পড়িস, অঙ্গুরিং অঙ্গুরিং লব্বু সীতাহরণ করিস, অঙ্গুরিং অঙ্গুরিং শিবজোড়া ছিটে পড়িস। আমি এইটা কুণ্ডলীটা মারলাম বেতের লাঠি দিয়ে। এবার কাটবো কী করে? একটা কাস্তে বা দা একটা ছুরি নিয়ে এসে ওই গন্ডি যখন কাটবেন তখন এই মন্ত্রটি বলে কাটবেন। চাল কাটি চালুনে কাটি কাটি ঘরের গিরা, সহস্র চালান কেটে মোর ফুঁকে হও স্থির। এই মন্ত্র যদি টলিস আস্তিক মুনির দোহাই তোরে, বলে দাগ কাটলেন এভাবে 3 বার। এরপরে উনিই কমেন্ট করেছেন আসন বন্ধ করার মন্ত্র দিন। আসন বন্ধ করতে গেলে আসনের উপর দাঁড়িয়ে একটি ছুরি হাতে নিয়ে বা বেতের ছড়ি হাতে নিয়ে গোল গোল ঘুরতে ঘুরতে 3 বার রেখা টানতে হবে, 3 বার মন্ত্রটি বলতে হবে এবং মন্ত্র শেষে নিজের নাম বলতে হবে। মন্ত্রটি হচ্ছে উপর বান্ধু নিচে বান্ধু ডায়ে বান্ধু বায়ে বান্ধু বান্ধু তীর তলবার, দুশ্মনকে হাত পাও আঁক কান বাণীময় বাঁধ করসকেন বার। নিজের নাম এইভাবে 3 বার। পুরোহিত বা বৈষ্ণব মতে তো অন্য নিয়মে হয়, এটা তান্ত্রিক মতে বলে দিলাম। সেটা হচ্ছে তোমার অশ্বাসন মন্তস্থ মেরুপৃষ্ঠটি শতলং ছন্দ কুর্ম দেবতা আসন উপবেশন বিনিয়োগ, আরও আছে লাইন। যাই হোক, আপনি এইভাবে আসন বন্ধ করতে পারেন। এরপর বান উল্টে দেওয়ার মন্ত্র উনিই লিখেছেন। এই বিষয়ে ইউটিউবে ভিডিও দিয়েছি, যদি না দেখে থাকেন কার্ডে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন। তবুও আমি মন্ত্রটি বলে দিচ্ছি। মন্ত্রটি কী করবেন? কচু পাতায় করে পুকুর থেকে জল নিয়ে এসে মন্ত্রটি 3 বার বলে 5টি ফু, অর্থাৎ মন্ত্র বলবেন ফু, মন্ত্র বলবেন ফু, মন্ত্র বলবেন ফু, সে দুটো বেশি ফু দিয়ে রুগীকে খাইয়ে দিলে যে বান মেরেছে তার কাছে বান ঘুরে যাবে। যদি আপনি নিজেও খান নিজের উপর করে, তাও বান ঘুরে যাবে। মন্ত্রটি হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কালিকা দিলেন বর, কালির কাটানে কাটি দৃষ্টি কাটি হৃষ্টি কাটি, ফুলা কাটি ফাঁপা কাটি ব্যথা কাটি শুল কাটি কু কাটি কুজ্ঞান কাটি, ডান কাটি ডাকিনি কাটি, যে বেটা বেটি মেরেছে বান উলট তার বুকে হান, কারাগাই ভৈরবী মাকালির আজ্ঞায়, অমুকের অঙ্গের আটক সিঙ্গার লটকান পা বাতাস নজর বজর কেটে করি খান কান, কারাগাই ভৈরবী মাকালির আজ্ঞায় কেটে করি খান কান, সিগ্রিকাট সিগ্রিকাট সিগ্রিকাট। মন্ত্রটি কচু পাতায় জল তুলে নিয়ে এসে 3 বার বলে 5টি ফু দিয়ে নিজে খাবেন অথবা রুগীকে খাওয়াবেন, বান উল্টে যাবে। এরপর যিনি লিখেছেন মান্না টেকনিশিয়ান, গুরুজি নাকের ভিতর ছাইনিজ ভালো করার কিছু উপায় দিন, নাকের ভিতরে ফুসকুড়ির মতো কিছু হয়ে গেছে। রাত্রে শোবার সময় 2টি নাকের ছিদ্রে 2 ফোঁটা ঘি দেবেন এবং নিজের নাভিতে একটু ঘি দেবেন। এইভাবেই ঘুমাবেন, বেশ কয়েকদিন ঠিক হয়ে যাবে। এর পরের কমেন্ট লিখেছেন সুনীল হাঁসদা। দাদা নমস্কার, অপূর্ব সুন্দর হয়েছে প্রশ্নোত্তর পর্ব 26। দাদা স্তন ফুলে যাওয়া লাল ফোঁড়ার মতো হয়ে যাওয়া এই ব্যাপারে মন্ত্র ও দ্রব্যগুণ সহকারে ভিডিও আপলোড দেবেন। সুস্বাস্থ্য কামনা করি, শুভরাত্রি, ওম নমঃ শিবায়। প্রথম কথা হলো আপনি এটা বলেন যে স্তনটা স্ত্রীর না পুরুষের। আর দ্বিতীয় কথা হলো যে সেটা লাল আকারেরই হয়ে থাকে নাকি তার মুখ থাকে পুঁজ বেরানোর মতো। আবার মুখ যদি থাকে ফোঁড়ার কতগুলো থাকে, অনেকগুলো থাকে না একটা থাকে, এগুলো আপনি বলেননি তাই উত্তর দিতে পারছি না। আপনি এই ভিডিওর কমেন্টে লিখে দেবেন, পরবর্তী এপিসোডে আমি আবার বলে দেবো। এর পরের কমেন্টে চলে যাচ্ছে সুরজিৎ বাড়ই। গুরুজির দেহবন্ধন দেবেন যে মন্ত্র প্রয়োগ করলে কোনো সাপ কাঁকড়া বিছা অথবা সরীসৃপ প্রাণী যেন কামড়াতে না পারে। বাড়ির ভিতরে থাকলে একটা গণ্ডি হয়, দুর্গা কাটেন সরস্বতা মহাদেব বুনেন জাল, বাঘ ভাল্লুক বন্দি আমি ঘরের চতুর্কূট চারিধার।
চোরে নাহি চুরি করে, ভূত পেত যান যোগী না আসতে পারে, সাপেও না খাই, ঈশ্বর মহাদেব রাজ্ঞায় শুয়ে নিদ্রা যায়। এটা হলো। আরেকটা বন্ধ হচ্ছে শুধু সাপের জন্য, বাইরে বেরোলে করতে হয়। হ্যাঁ, যেটা প্রথম মন্ত্রটা বললাম, এটা দেয়ালে নখ ঠুকতে ঠুকতে বাড়ির করলে বাড়ি বন্ধ হয়ে যাবে, বাড়ির মধ্যে সাপ চোর ভূত প্রেত ঢুকতে পারবে না। এবার বাইরে গেলে এই মন্ত্রটা করলে আপনাকে ভূত আর সাপ দেখতে পাবে না। মন্ত্রটি হচ্ছে বজ্র ঢোকে ঢোকি করলাম, বজ্র করলাম ওঙ্কার, সাপ চোর ভূত পেত কেহ মোরে দেখিতে না পাই, কার আজ্ঞায় ব্রজাঙ্কুশের আজ্ঞায় কেহ মোরে দেখিতে না পাই। এই মন্ত্রটি বলবেন, নিজের ঢোক গিলে নেবেন, মন্ত্র বলবেন, গিলবেন। এইভাবে 3 বার মন্ত্র হবে, 3 বার গিলে নেবেন। এরকম করলেও সাপ চোর ভূত পেতের সাথে আপনার দেখা হবে না। এবার লাস্ট আরেকটি মন্ত্র আমি দিয়ে দিচ্ছি, যেটিও আপনি বাইরে বেরোলে সাপ চোর ভূত পেত কাঁটা খোঁচা এসবের সঙ্গে দেখা হবে না। মন্ত্রটি হচ্ছে কোথায় চলিয়া যায় করিয়া পয়ন, আপনি সারিয়ে হয়ে সব সাবধান, চোখ কান নাক সারি আর সারি বুক, পেট পিঠ চরণ সারি আর সারি মুখ, সর্বাঙ্গ সারিলাম ভাইরে মহাদেবের বরে, লক্ষ লক্ষ বানমোর কি করিতে পারে, রাসবন্দি রাজবন্দি আগামের ঘাট, নিজমন কায়াবন্দি লোহার কপাট, রামধেনুকা কাঁধে কোতাল মেন চাচা পথ, পোকামাকড় দূর করেছি গরুর চলা পথ, হেটকলি পাথর রে উপর কলির পাথর, এই পথে আসবো যাবো 33 কোটি দেবগণ ছেড়ে দেয় পথ, 1600 ডাকিনীর ঘরে পড়ে গেল লাখ বজ্রের কপাট, কারাজ্ঞায় সীতাশ্রী রামচন্দ্রের আজ্ঞায় 1600 ডাকিনীর ঘরে পড়ে গেল লাখ বজ্রের কপাট। এটিও যদি আপনি মন্ত্রটি পড়ে বুকে ফু দিয়ে বেরিয়ে যান, 3 বার পড়ে 3টে ফু দিয়ে, আপনার কাঁটা খোঁচা সাপ টাপ কোনো কারোর সাথে দেখা হবে না। এরপরে একজনকে তপন কুমার পাইক, নমস্কার গুরুজি, আমাদের একজনের জিনে ধরে আছে, সব সময় থাকে না, ছেড়ে চলে যায়, কোনো উপায় থাকলে। আচ্ছা, এমন হয় ভূত ধরেছে বা জিন ধরেছে, কি যাই ধরুক, যখন গুণিনের কাছকে যায় বা গুণিন যখন ওই রোগীর কাছকে আসে, তখন কি হয়, সে চুপচাপ হয়ে যায় এবং ছেড়ে চলে যায়। যার ফলে কি হয়, বোঝা যায় না যে সে গেল কি থাকলো, আন্দাজে কাজ করতে হয়। সেক্ষেত্রে যে ভূত তান্ত্রিককে দেখলে পালিয়ে যায়, মানে যে সময় আমি ভূতটা ছাড়াতে গেছি সেই সময় সে শান্ত ভালো সুস্থ রোগীর মতো বিহেভিয়ার করছে, তখন সেই আত্মাকে জোর করে টেনে নিয়ে এসে আবার ওই শরীরে চাপানো যায় এবং তার সাথে কথা বলে, তার কি ডিমান্ড আছে সব কিছু চেয়ে তাকে শরীর থেকে বের করা যায়। সেই মন্ত্রটি আমি বলতে যাচ্ছি। এই মন্ত্রটি জলের উপর 3 বার পড়ে 3টি ফু দেবেন এবং ওই জল ছিটিয়ে দিলেই পুনরায় ওই আত্মা ঘুরে এসে ওই রোগীর শরীরে চেপে যাবে। মন্ত্রটি হচ্ছে পদ্ম পাগলো কালী ছিল ব্রহ্মভুবনে, অসুর বাধিতে কালী ছুটিল যে রণে, সারথি সারথি বলে ডাকি ক্ষণে ক্ষণ, ডাক মধ্যে সারথি দেবী দিল দর্শন, বসিয়া করো কি ব্যাটার তামুল খাও, শীঘ্রই করে আমার সিংহের রথখানি সাজন করিয়া দাও, চারিকোণে 32 কামান তাহাতে জুড়িয়া নিল, মাগো ত্রিশূল কোটি বান, যাচ্ছিল কালীর দিয়া হু হুঙ্কার, 7 তাল বসুমাতা লাগে কাঁপিবার, 7 তাল বসুমাতা যদি খল, 3 কোণ পৃথিবী কেটে করে রসতল, হু মানে হুঙ্কারে সু নামে সার, অমুকের কণ্ঠে মাগো তুমি করো ভর। এই মন্ত্রটি জলের উপর পড়ে ফু, জলের উপর বলে ফু, আবার বলে ফু, মানে 3 বার বলে 3টি ফু দিয়ে রোগের উপর ছিটিয়ে দিলেই ওই যে পালিয়ে গেছিল ভূতটা, সে আবার টানা হয়ে চলে আসবে। তারপরে আপনি কাটান করবেন এবং রক্ষা কবচ বেঁধে দেবেন। চলে যাই পরের কমেন্টে, লিখেছেন দেবেন ঘোরাই, গুরুজি আগুনে পড়ে যাওয়ার পর কালো দাগ হয়ে গেছে, সেই দাগ সেরে যাওয়ার জন্য প্রাকৃতিক কোনো ওষুধ? আমরা যখন আলু কাটি তখন অনেকগুলো আলু কাটলে বটি দিয়ে দেখবেন আলু থেকে রস ঝরে নামে, ওই রস লাগাতে হবে। শুধুমাত্র কাটা পোড়া দাগ কেন, যে কোনো দাগ, কোনো অ্যাক্সিডেন্টাল দাগ, ঘা হয়ে গেছিলো সেই দাগ, যে কোনো দাগ আপনার ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে যদি আলুর রস আপনি মাখতে পারেন। চলে যাই এর পরের কমেন্টে, একজন লিখেছেন জন্ডিস সারানোর উপায় দিন। এর জন্য কি করবেন, সরষের তেল পড়ে দেবেন এবং সরষের তেলের উপর যে মন্ত্রটি বলতে চাচ্ছি 3 বার বলবেন, 3টি ফু দেবেন, মন্ত্র বলবেন ফু, মন্ত্র বলবেন ফু, মন্ত্র বলবেন ফু। এবার 3 সন্ধ্যাবেলা আপনি এই কাজটি করবেন, সন্ধ্যাবেলা গিয়ে তেলটি পড়ে দেবেন আর রুগীকে বলবেন সরষের তেলটা না খেয়ে খালি মুখের মধ্যে রেখে কুলকুচি করে ফেলতে, অনেকক্ষণ বেশ মিনিট 5 কুলকুচি যেন করেন। এইভাবে টানা 3 দিন সন্ধ্যাবেলা গিয়ে আপনি তেল পড়াটি করে দিয়ে আসবেন রুগীকে। মন্ত্রটি হচ্ছে তেলকুয়া তেল পানি গোলক নয়নে ফুলমণি। মন্ত্রটি আমি আরেকবার বলছি, তেলকুয়া তেল পানি গোলক নয়নে ফুলমণি। এরপরে কমেন্ট করছেন প্রীতাঙ্ক মালিক, নমস্কার গুরুদেব, আমি বিশ্বজিৎ মালিক, আমার একটা 16 থেকে 17 বছর ভাইজিকে ব্রহ্মদৈত্য ধরেছে, ঠাকুর দেবতার ভর এর মতো কথা বলে, কি করে ছাড়াবো? আপনি যে নকশাটি দেখছেন নকশাটি ভালো করে তৈরি করে পবিত্র করে নেবেন, প্রাণ প্রতিষ্ঠাও করে নিতে পারেন, মহাযন্ত্রের প্রাণাই হোক প্রাণা করে আপনি রোগীর নাকের সামনে, মানে ওকে যখন ওর ভর আসে তখন ওই কাগজটাকে সলতের মতো পাকিয়ে নিয়ে পুড়িয়ে ওর ধোঁয়াটা ওই রোগীর নাকে দেবেন, চিৎকার করে করে ওই ভূত বা ব্রহ্মদৈত্য যেই হোক না কেন, জিন টিন যাই হোক না কেন, সে ছেড়ে পালাবে। আপনাদেরকে ডেমো দেখাচ্ছি। যাবি এখন, যাবি দেবো
খলি ছাড়, না হলে পুড়ি দেবো পুরো। ছেড়েতে বেরিয়ে এখনই বেরিয়ে ছাড়। কষ্ট দিবি না বেশি, ছেড়ে দে। একজন লিখেছেন মাঙ্গলিক দোষ কাটানোর কিছু উপায় বা মন্ত্র বলুন। মাঙ্গলিক দোষ হলে আপনি যতই কাটান করুন, যে ক্ষতিগুলো হবেই একটু কমানো যায়। আমি শর্টকাটে বলে দিচ্ছি, অনন্তমূল ধারণ করবেন। অনন্তমূল গাছ যদি আপনার এলাকায় থাকে তাহলে তার শিকড় তুলে ধারণ করবেন, না হলে বাজার থেকে মানে শিকড়ের দোকান থেকে কিনে ধারণ করবেন, আর প্রতি সপ্তাহে পাল্টাবেন। অনেকটা ক্ষয়ক্ষতি থেকে বাঁচবেন। মাঙ্গলিক দোষ থেকে যে ক্ষয়ক্ষতিগুলো হয় তার থেকে আপনি অনেকটাই মুক্তি পাবেন এই অনন্তমূল ধারণ করলে। চলে যাই এর পরের কমেন্টে। এটা লিখেছেন বাবু হড়ুই। বাচ্চা দিনের বেলা ঘুমায় না, রাত্রিবেলা ঘুমাতে চায় না, লেহালুয়া। সব এইসবের ঘুম পাড়ানোর কি ওষুধ হয়? ছেলে যদি কাঁদে মাঝরাতে চেঁচিয়ে ওঠে, তার ওষুধ আছে, তার মন্ত্র আছে। ছেলেকে দিনের বেলা খেলতে লাগুন, তার ছেলের সাথে খেলাধুলা করুন, খেলায় ব্যস্ত করে রাখুন ছেলেকে। ছেলে অটোমেটিক রাত্রে ঘুমিয়ে যাবে। দিনের বেলা ঘুমাতে দেবেন না, খেলাধুলায় ব্যস্ত রাখবেন। এগুলো তো আর শেখাতে হয় না। এরপরে লিখেছেন আরেকজন, নমস্কার গুরুদেব, চন্ডালের হাড় দিয়ে কোনো রোগী এলে তার সমস্যা জানা যাবে কি করে? এই নিয়ে একটা ভিডিও দিয়েছি, যদি আপনি ভিডিওটি না দেখে থাকেন এই কার্ডে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন। শনিবার দিন রাত্রি 10টার পর স্নান ধান সেরে শিবের পুজো দিয়ে যে মন্ত্রটি বলতে আছি ওটি মুখস্থ করে নেবেন, আর পারলে 100 বার জপ করে নেবেন। এরপর যখনই কোনো রোগী আসবে তখনই ওই চন্ডাল হাড়টা চোখ বন্ধ রেখে কপালে ধরে মন্ত্রটি 7 বার মনে মনে বললেই আপনি সব দেখতে পেয়ে যাবেন। মন্ত্রটি হচ্ছে মহিত্র সিংহিনম ভব ভব মাতাং ভবানী আগম নিগম খবরং মিলাদব সিদ্ধিনী মাতা ভৈরবিনী কিতং কিতং রুদ্রাণী মহাচণ্ডাল হাস্রং পরণং শিবং হুং 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 হ্রিং রিং হ্রিং ক্লিং 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 লংবং চণ্ডালিনী জাগ্রণং শিব শব আগম নিগম সুচ্চাহা সাউয়াহা। যে নিয়মে বললাম সেই নিয়মে করুন, সব জানতে পারবেন। এবার চন্ডাল হাড়টা ঠিক আছে কিনা সেটা জানার জন্য তো অনেক রকম ব্যাপার আছে। সেটা জানতে গেলে অনেক বড় গুণী জ্ঞানী হতে হবে, অনেক সাধন করতে হবে, তবেই জানতে পারবেন। আপনার সাথে কি আপনার চন্ডাল হাড় কথা বলে বা নিজের থেকে নড়াচড়া করে? এগুলো তো জানাতে হবে। এগুলো আমাকে না বললে আমি কী করে বলবো? ওরকম অনেক হাড় অনেক পড়ে আছে, চারদিকে বিক্রি হয়, কোনো কাজেরই না। বহু লোকের কাছে আছে লোক দেখানোর জন্য, কোনো কাজেরই না। যেটা কাজের সেটাকে চিনার জন্য চিনতে জানতে হয়। যাই হোক, চলে যায় এর পরের কমেন্টে। একজন লিখেছেন, গুরুদেব আমার বাড়ির শত্রু নষ্ট করে দিয়েছে, 6 জন লোক আছে, সবসময় ঝগড়াটি হয়। রাত্রেবেলা শোবার সময় 1 ঘটি জল খাটের তলায় রাখবেন। খাটের তলায় যেন কোনো লোহা জাতীয় জিনিস না থাকে। সকালে ঘুম ভাঙলে যদি দেখেন সকাল হয়ে গেছে তাহলে ওই জল বাইরে ফেলে দেবেন। আর যদি ঘুম ভাঙলে দেখেন যে এখন অন্ধকার আছে তাহলে ফেলার দরকার নেই। মোট কথা, সকালে ঘুম ভাঙলেই যদি দেখেন আলো ফুটে গেছে তাহলে ওই জল বাইরে ফেলে দেবেন। এরকম করতেই থাকুন। 1 ঘটি জল খাটের তলায় রেখে ঘুমাতে থাকুন। সংসারে কোনো বিনা কারণে ঝগড়াঝাটি রোগ লাঞ্ছনা কিছুই আসবে না, এবং শত্রুর যদি ক্ষতি করে সেই ক্ষতিও আর হবে না আপনাদের। চলে যাচ্ছি লাস্ট কমেন্টে। একজন লিখেছেন, পুরাতন আমাশয় ওষুধ খেতে খেতে জীবন শেষ, কী করে ঠিক করব? একটি কুল গাছ হয়, যে কুল গাছের কাঁটাগুলো এরকম বাঁকা হয়। অনেকে বলে সিঙ্গাকুল, সেঁকুল, হ্যানত্যান বলে, সোজা হবে না কিন্তু, তার কাঁটাগুলো বাঁকা হয়। ওর 6টি পাতা নিয়ে পুকুরে নেমে হাতে যতটুকু জল উঠে, ডান হাতে আপনার যতটুকু জল উঠে, ওই 6টি পাতা মুখে নিয়ে বাঁশি মুখে পুকুরের জল দিয়ে চিবিয়ে খেয়ে নেবেন। এইভাবে টানা 3 দিন করতে পারলে আপনার আমাশয় রোগ ঠিক হয়ে যাবে। আজকের প্রশ্ন উত্তর পর্ব এইটুকুই ছিল। যদি আপনার কোনো কমেন্ট আমি ছেড়ে গিয়ে থাকি, আবার পরবর্তী ভিডিওতে কমেন্ট করে দেবেন। আপনার যদি নতুন কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি সেটা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাবেন। এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনদেরকে জানার জন্য শেয়ার করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লেতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। পরবর্তী চেম্বার কলকাতা রুবিতে হবে, তার জন্য নাম লেখাতে পারেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।